আসসালামু আলাইকুম। কমার্স ইউনিটের পরীক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষা হয়। আর এই লিখিত পরীক্ষায় ভালো করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ, যার ধারাবাহিকতা আমরা এর পূর্বে কিন্তু 25-26 সেশনের যে প্রশ্নগুলো এসেছে অ্যাকাউন্টিং এর সেই রিটেন প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সলভ করেছি। তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নিও। এখন আজকে আমরা ডিইউ আমাদের অ্যাকাউন্টিং যে রিটেন কোশ্চেন, সেই রিটেন কোশ্চেন 24-25 সেশনের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব এবং এগুলো আমি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যাতে অন্যান্য অধ্যায়ের সাথে কি রিলেশন আছে, কোন বিষয় কিভাবে পড়তে হবে সেগুলো একটু বিস্তারিত আলোচনা করব এবং এই প্রশ্নগুলো বিশ্লেষণের মাধ্যমে তোমরা বুঝতে পারবে আসলে কি টাইপের প্রশ্ন আমাদের রিটেন পরীক্ষাগুলোতে এসে থাকে। সো আমি আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাব। দেখো, প্রথমে যদি আমরা একটু আলোচনায় যাই তাহলে আমরা একটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে আমাদের ডিইউ রিটেন যে প্রশ্নটা, হ্যাঁ, প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে দেখো 24-25 সেশনে আমাদের সি ইউনিটের প্রশ্ন 1 নাম্বার যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে কোন ধারণাটাই নির্দেশ করে যে আয় স্বীকৃত হয় যখন এটি অর্জিত হয়, নগদ প্রাপ্তির সময় নয়। বিষয়টা হচ্ছে কি, হিসাব বিজ্ঞানে আমরা জানি তিনটা নীতিমালার ক্ষেত্রে তিন ধরনের বিষয় আছে। একটা হচ্ছে ধারণা বা অনুমান, একটা হচ্ছে আমাদের নীতিমালা, আর একটা হচ্ছে সীমাবদ্ধতা। তো ধারণা বা অনুমানের মধ্যে আমাদের অনেকগুলা ধারণা নিয়ে আমরা কাজ করি, যেমন ব্যবসায় প্রতিষ্ঠান ধারণা বা চলমান প্রতিষ্ঠান ধারণা, আর একটা হচ্ছে ব্যবসায়িক সত্তা ধারণা, একটা হচ্ছে আমাদের হিসাবকাল বা কালীনকাল ধারণা, আর একটা হচ্ছে আমাদের বকেয়া ভিত্তি ধারণা। এই ধারণাগুলো নিয়ে আমরা মূলত কথা বলি। এখন দেখো, আমাদের এই যে এখানে বলছে কোন ধারণাটি, এখানে ধারণাটার কথা জানতে চেয়েছে, নির্দেশ করে যে আয় যখন স্বীকৃত হবে, মানে যখন অর্জিত হবে তখনই এটা স্বীকৃতি হয়। অর্থাৎ আয়টাকে আমরা কখন আয় বলে গণ্য করি। দেখো, আমরা একটা বিষয় সবসময় মাথায় রাখি, যখন তুমি পণ্য বিক্রি করো, পণ্য বিক্রয় করো, অথবা তুমি সেবা প্রদান করো, যেভাবেই করো না কেন সেবা প্রদান, তাহলে পণ্য বিক্রয়ের মাধ্যমে আমরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে কি হয়, আয় হয়, আর সেবা প্রদানের মাধ্যমে আয় হয়, তাহলে সেবামূলক প্রতিষ্ঠানে। সো যেভাবেই করো না কেন, এটা আমরা যখনই করব, পণ্য বিক্রি করব অথবা সেবা প্রদান করব, তখনই কিন্তু সেটাকে আমরা আয় হিসাবে গণ্য করি। এখন পণ্যটা তো ভাই আমরা নগদে নাও বিক্রি হতে পারে, তাহলে পণ্য নগদে বিক্রি হতে পারে, আবার চেকেও বিক্রি হতে পারে, আমরা এগুলা সবাই জানি, আবার বাকিতে বা ধারে বিক্রি হতে পারে। খেয়াল করো, বাকিতে বা ধারে, আবার বিলে বা নোটও বিক্রি হতে পারে। তাহলে পণ্যটা কিন্তু আমরা চাইলে এই বিভিন্ন ভাবে কিন্তু পণ্যটা বিক্রি হতে পারে। এখন পণ্য যখনই বিক্রি হবে তখনই সেটাকে আমরা কি করব, আয় হিসাবে স্বীকৃতি দেব, নগদ প্রাপ্তির সময় নয়। মানে কি, শুধু যে নগদ বা চেক পেলেই সেটা আয় হবে পণ্য বিক্রিটা, বিষয়টা এমন না। এটা কোন ধারণা প্রকাশ করে, ওই ধারণাটা তারা জানতে চেয়েছে। তাহলে আমরা সবাই জানি পণ্য অথবা সেবা আমি নগদে বিক্রি করি, অথবা চেকে করি, অথবা ধারে করি, বা বাকিতে করি, অথবা বিলে করি, যেভাবেই করি না কেন যখনই আমি পণ্য বিক্রি করব অথবা সেবা প্রদান করব তখনই সেটা আয় হয়ে যাবে। এটা মূলত হিসাব বিজ্ঞানের কি ধারণা, বকেয়া ভিত্তি ধারণা। আমরা সবাই জানি হিসাব বিজ্ঞান দুইটা ভিত্তি অনুসরণ করে, একটা হচ্ছে বকেয়া ভিত্তি আর একটা হচ্ছে নগদান ভিত্তি। তবে আধুনিক অ্যাকাউন্টিং যেটা আমাদের গ্যাপ বা আইএফআরএস, এটা কিন্তু বকেয়া ভিত্তিটাকে সমর্থন করে, যার কারণে আমরা হিসাব বিজ্ঞানের 99% ম্যাথ কিন্তু বকেয়া ভিত্তির ধারণা অনুসারেই করি, নগদান ভিত্তিতে না। কারণ নগদান ভিত্তি হলে শুধুমাত্র আমরা নগদকে প্রাধান্য দিব, নগদ বা চেক, চেকের লেনদেন হলে তখন সেটাকে আমরা আয় হিসেবে ধরতাম, না হলে ধরতাম না। কিন্তু ভাইয়া তাহলে তো আমাদের বিজনেস চলবে না। তাহলে বিজনেসের ক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবো, আমি যখনই সেবা প্রদান করব অথবা যখনই পণ্য বিক্রি করব, সেটা হোক নগদে, হোক বাকিতে, হোক বিলে, হোক ধারে, যেভাবেই হোক না কেন, বা নোটে, আমরা তখনই সেটাকে লিপিবদ্ধ করব। এটা মূলত হিসাব বিজ্ঞানের কোন ভিত্তি ধারণা, বকেয়া ভিত্তি ধারণা। এই ধারণা অনুসারেই আধুনিক অ্যাকাউন্টিং এ আমরা কি করি, লেনদেনগুলো লিপিবদ্ধ করে থাকি। শুধুমাত্র নগদান বই বা আমাদের নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদা, অথবা আমরা যদি চিন্তা করি আমাদের যে নগদ প্রবাহ বিবরণী, সেটাতে শুধু নগদান ভিত্তিটা ফলো করা হয়, আর কোনো অঙ্কেই তেমন ফলো করা হয় না। সো আমরা এই প্রশ্নের সঠিক উত্তর কি নিব ভাইয়া, আমরা অলরেডি বুঝে গেছি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি, আমাদের বকেয়া ভিত্তি ধারণা। আমরা জাস্ট ব্যাখ্যাটা এখানে একটু দেখে যাব। দেখো, এই যে বকেয়া ভিত্তি ধারণার কথা আমরা কি বলেছি, যে বকেয়া ভিত্তি বা বকেয়া ভিত্তি ধারণা, লেনদেন যে হিসাব কালে সংঘটিত হবে সেই হিসাব কালেই আমাদের কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। আয় অর্জিত এবং ব্যয় সংঘটিত হলেই তা শনাক্ত করে লিপিবদ্ধ করতে হয়। এটাকে নগদের উপর প্রাধান্য দিয়ে নয়, মানে নগদের উপর ভিত্তি করে নয়।
এই ধারণাটা আমরা কাকে সমর্থন করে? আয় স্বীকৃতি এবং ব্যয় স্বীকৃতি নীতিকে সমর্থন করে। তাহলে এত কিছু তোমাদের লেখার দরকার নাই, তোমরা জাস্ট লিখে দিবা যে যখনই আয় স্বীকৃতি হবে, আয় অর্জিত হবে, তখনই এটাকে আয় স্বীকৃতি ধরে নেওয়া হয় হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তি ধারণা অনুসারে। কথা শেষ। ওকে, আমি জাস্ট এখানে ব্যাখ্যাটা তোমাদের জন্য স্পষ্ট করে দিলাম। তাহলে প্রথম প্রশ্নের ব্যাখ্যাটা আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। এখন আসো দেখো 2 নম্বর প্রশ্নে বলছে, একটু খেয়াল করো প্রশ্নটা, যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো। প্রশ্নটা বলছে কি যে নগদ লভ্যাংশ প্রদান হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে ভাইয়া? নগদ লভ্যাংশ যদি আমি প্রদান করি তাহলে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি ধরনের প্রভাব ফেলবে? এটার জন্য আমাদেরকে কিন্তু লভ্যাংশ সংক্রান্ত দাখিলা নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ যারা লভ্যাংশ সংক্রান্ত দাখিলা নিয়ে জানো তারা কিন্তু এই জিনিসটা জানো। এটা খেয়াল করো, যদি আমি নগদ লভ্যাংশ দিই, তো নগদ লভ্যাংশ যদি আমি শেয়ার হোল্ডারদেরকে প্রদান করি, একটু খেয়াল করো, তাহলে একদিকে আমার জাবেদা যদি আমি দিই তাহলে কি হয়? লভ্যাংশ প্রদান ডেবিট হয়, লভ্যাংশ প্রদান বা লভ্যাংশ হিসাব ডেবিট। আমি লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসাব ডেবিট। খেয়াল করো, এবার লভ্যাংশ যে প্রদান করেছি, যদি আমি প্রদান করি, আমি হয়তোবা নগদে প্রদান করলে নগদান ক্রেডিট, অথবা চেকে প্রদান করলে আমরা কি করব? ব্যাংক ক্রেডিট করি। তো এখানে যেহেতু নগদ লভ্যাংশ বলছে, আমি নগদটাই লিখলাম, আমি চেক আর লিখলাম না, তাহলে নগদান ক্রেডিট। এখন দেখো এটা জাবেদার ফলে আমাদের কি হলো, একটু খেয়াল করো। এই যে লভ্যাংশটা দিয়েছি ভাইয়া, লভ্যাংশটা আমরা কোথা থেকে দেব? আমার বাসা থেকে না, আমার বইয়ের মানিব্যাগ থেকে না, কোত্থেকে? আমাদের ব্যবসায়ের যে, আমাদের কোম্পানির যে একটা সংরক্ষিত তহবিল বা আয় আছে, সেই সংরক্ষিত আয় বা অবন্টিত মুনাফা থেকে, যেখানে আমাদের নিট মুনাফা গিয়ে জমা হয়। এই নিট মুনাফার অংশ অবন্টিত তহবিল বা সংরক্ষিত আয়ে জমা হয়, যেটাকে আমরা রিটেইন আর্নিংস বলি। হ্যাঁ, যেটা দিয়ে আমরা সংরক্ষিত আয় বিবরণী করি। সেখান থেকে আমরা শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, ঘোষিত লভ্যাংশ, এই সবগুলা কিন্তু প্রদান করি। আয় থেকে আয়ের বন্টন, যারা সংরক্ষিত আয় বিবরণী করেছো ইন্টারে, তারা কিন্তু এটা জানো। সো তখন এই লভ্যাংশটা প্রদান করা মানে হচ্ছে আমার ওই সংরক্ষিত আয় থেকে টাকাটা দেওয়া। দ্যাট মিনস সংরক্ষিত আয় হচ্ছে আমার একটা মালিকানা সত্ত্ব, সো এটা মালিকানা সত্ত্বকে কমাবে। মানে আমার এই কারণে লভ্যাংশ প্রদান করলে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পায়। সেজন্য এই লভ্যাংশটাকে বলা হয় বিপরীত মালিকানা সত্ত্ব। আমরা বিপরীত হিসাবগুলো নিয়ে কথা বলেছি। যেটা মালিকানা সত্ত্বকে কমায় সেটা হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। লভ্যাংশটাকে কিন্তু আমরা এই হিসাব বলি। এক মালিকানা ব্যবসায়ী উত্তোলনকে আমরা বলি বিপরীত মালিকানা সত্ত্ব। এটা কিন্তু তোমরা অবশ্যই জানো। আর নগদান ক্রেডিট মানে হচ্ছে আমাদের সম্পদ হ্রাস পাচ্ছে। তার মানে হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে? একদিকে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, অন্যদিকে আমার সম্পদ হ্রাস পাবে। এটা হচ্ছে নরমালি অ্যান্সার। তাহলে তোমরা এখানে লিখে দিবা নগদ লভ্যাংশ প্রদান করলে জাবেদাটা দিয়ে নিচে লিখে দিবা একদিকে সম্পদ হ্রাস পাবে, অন্যদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর এটাকে আমরা বলি নিট বা পরিমাণগত পরিবর্তন। যারা হিসাব সমীকরণের পরিবর্তন নিয়ে পড়াশোনা করেছো তারা কিন্তু এই বিষয়টা জানো, পরিমাণগত পরিবর্তন। ওকে, দুই পাশে পরিবর্তন হচ্ছে। সো এই প্রশ্নটা আমরা খুব সহজে শিখে পেলাম। আমরা একটু ব্যাখ্যা যদি একটু নিতে চাই, দেখো আমরা যে কথাগুলা বলেছি সেগুলো আমরা এখানে আমাদের মতো করে লিখে দেওয়ার চেষ্টা করেছি। দেখো নগদ লভ্যাংশ প্রদান করলে লভ্যাংশ প্রদান হয় কোত্থেকে? সংরক্ষিত আয় থেকে। তো সংরক্ষিত আয় থেকে কমে যাবে, মানে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। অন্যদিকে নগদ লভ্যাংশ দেওয়ার কারণে আমাদের নগদ টাকা বা ব্যাংকের টাকা কমে যাবে, আমরা যেটা অলরেডি বলেছি। সো জাবেদা কি হচ্ছে? আমাদের লভ্যাংশ ডেবিট, হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের কি নগদান ক্রেডিট। এই কারণে আমাদের কি হচ্ছে? হিসাব সমীকরণে এটাকে আমরা নিট বা পরিমাণগত পরিবর্তন বলি, কারণ আর্থিক অবস্থার বিবরণী দুই পাশে, সম্পদ পাশেও পরিবর্তন হবে, দায় এবং মালিকানা সত্ত্ব পাশেও পরিবর্তন হয়। এটাকে আমরা বলি নিট বা পরিমাণগত পরিবর্তন। আর যদি শুধু এক পাশে পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। ওকে, এরপরে যে প্রশ্নগুলা আমরা পরের প্রশ্নটা একটু দেখব। পরের প্রশ্নটা কি বলেছে ভাইয়া, যদি একটু খেয়াল করে 3 নম্বর প্রশ্ন। সো 3 নম্বর প্রশ্নতে প্রথমে আমরা একটু আলোচনা করব। দেখো বলছে যদি সমাপনী মজুত পণ্য কম দেখানো হয় তাহলে নিট মুনাফার উপর কি প্রভাব ফেলবে? খুবই নরমাল একটা প্রশ্ন। এই প্রশ্নগুলা কিন্তু আমাদের আসে এবং আমরা যখন মুনাফার হার সংক্রান্ত ম্যাথ করি তখন এগুলো আরো বেশি কাজে লাগে। দেখো এই প্রশ্নটা বলছে যদি সমাপনী মজুত পণ্য কম দেখানো হয়, ভাইয়া সব সময় একটা কথা মাথায় রাখবা, আজকে শিখিয়ে দিই, কখনোই এটা যাতে না ভুলো। সেটা হচ্ছে মাথায় রাখবা সমাপনী মজুত পণ্যের সাথে আয়ের পজিটিভ সম্পর্ক। কার সম্পর্ক? আয়ের অথবা মুনাফার কি সম্পর্ক?
পজিটিভ মানে ধনাত্মক সম্পর্ক, মানে সমাপনী মজুত পণ্য যদি বাড়ে আয়ও বাড়বে, সোজা কথা। সমাপনী মজুত পণ্য যদি কমে আয়ও কমবে বা মুনাফাও কমবে। আর প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ব্যয়ের পজিটিভ সম্পর্ক। ওকে, কার সম্পর্ক? ব্যয়ের, মানে প্রারম্ভিক মজুত পণ্য বাড়লে আমাদের কি হবে? ব্যয় বাড়বে। সো এই দুইটা মজুত পণ্যের প্রভাব কিন্তু আমরা একটা দিয়ে আরেকটা বের করতে পারবো। তাহলে সমাপনী মজুত পণ্যের সাথে আমার আয়ের সম্পর্ক, সমাপনী মজুত পণ্যের সাথে আয় বাড়বে যদি সেটা বৃদ্ধি পায়, আর সমাপনী মজুত পণ্যের সাথে যদি হ্রাস পায় তাহলে আয়ও হ্রাস পাবে বা মুনাফাও হ্রাস পাবে। জাস্ট এটা মাথায় রাখলে হবে। ঠিক উল্টোটা হচ্ছে প্রারম্ভিক মজুত, এটার সাথে ব্যয়ের সম্পর্ক, পজিটিভ সম্পর্ক। প্রারম্ভিক মজুত পণ্য বাড়লে ব্যয় বাড়বে, প্রারম্ভিক মজুত পণ্য কমলে ব্যয় কমবে। শেষ। এই একটা থিঙ্কিং থেকে তুমি যে কোনো প্রশ্নে, শুধু এটা না, আমাদের মুনাফার হার সংক্রান্ত, বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যখন বের করব, সেগুলা সংক্রান্ত সকল প্রশ্ন তুমি একটা সেন্সে ইয়ে করতে পারবো। এখন একটু খেয়াল করো, যদি সমাপনী মজুত পণ্য কম দেখানো হয়, তাহলে ভাইয়া আমার কি হবে? আমার মুনাফাও কম হবে। আচ্ছা, মুনাফা যদি কম হয় তাহলে আমার কি আয়করও কম দিতে হবে। একটার সাথে আরেকটা রিলেট। তাহলে মুনাফা কম হলে আমার মালিকানা সত্ত্ব আবার কম হবে। এগুলোর সাথে কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। তার মানে সমাপনী মজুত পণ্য কম হলে আয় কম হবে। আয় কম মানে হচ্ছে আমার কি কম? মুনাফা কম। মুনাফা কম মানে কি? আমার মালিকানা সত্ত্ব কম, কারণ মুনাফা হলে তো মালিকানা সত্ত্ব বাড়তো, এটা মালিকানা সত্ত্ব, তাহলে মালিকানা সত্ত্ব কম। আর এই যে মুনাফা কম, এটার জন্য আমার আয়করও কম, মানে সব কম। ঠিক উল্টোটা হতে পারে, সমাপনী মজুত পণ্য বেশি হলে আয় বেশি হবে, মুনাফা বেশি হবে, মালিকানা সত্ত্ব বেশি হবে, আয়কর বেশি দিতে হবে, মানে কর বেশি দিতে হবে। এরপরে একইভাবে প্রারম্ভিক মজুত পণ্যের ক্ষেত্রে কি হতো? উল্টোটা হতো। প্রারম্ভিক মজুত পণ্য বাড়লে কি হতো? ব্যয় বাড়তো, মানে কি মুনাফা কমতো। সো একটার সাথে আরেকটা রিলেশন করে জাস্ট শিখে নিবা, তাহলে হবে। দেখো, আমরা মোটামুটি যতটুকু বলেছি একটু যদি দেখি, এই যে এই কথাটাই এখানে বলা আছে, সমাপনী মজুত পণ্যের সাথে নিট আয়ের ধনাত্মক বা পজিটিভ সম্পর্ক বিধান, অর্থাৎ সমাপনী মজুত পণ্য বৃদ্ধি পেলে প্রারম্ভিক মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পাবে, কিন্তু নিট আয় বা মুনাফা বৃদ্ধি পাবে। সেজন্য আমাদের কি মালিকানা সত্ত্ব বাড়বে, আবার আয় করেও কি হবে? বেশি দিতে হবে। এই হচ্ছে কথা। তাহলে এই জাতীয় প্রশ্নগুলো আমরা এভাবে একটু সমাধান করব, আমাদের জন্য এটা সুবিধা হবে, কারণ এভাবে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারবো। এখন দেখো 4 নাম্বার যে প্রশ্নটা আছে, 4 নাম্বার প্রশ্নটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো প্রশ্নটা কি বলেছে? সমন্বয় দাখিলার প্রধান উদ্দেশ্য কি? এগুলা যেহেতু রিটেন প্রশ্ন, এই টাইপের প্রশ্নই হয়। দেখো ভাইয়া, আমরা সবাই বলি, আমরা সবাই জানি সমন্বয় দাখিলা দেওয়া হয় মূলত হিসাবকাল বা কালীনকাল বা সময়কাল ধারণা অনুসারে। কেন? নির্দিষ্ট সময়ের আয়গুলাকে নির্দিষ্ট সময়ে লিপিবদ্ধ করা বা নির্দিষ্ট সময়ের ব্যয়গুলাকে, সংগঠিত ব্যয়গুলাকে ওই হিসাবকালে লিপিবদ্ধ করা। অর্থাৎ মনে করো, সাপোজ তুমি 2025 সালের অঙ্ক করতেছো, তো 25 সালের কিছু আয় তোমার বকেয়া রয়ে গেছে, তাহলে সেটা এখন তুমি যদি হিসাব না করো তাহলে 25 সালের টোটাল আয় তুমি দেখাতে পারবা? অ্যাকচুয়াল আয়টা পারবা না। আবার কিছু আয় যেটা 26 সালের আয়, এটা 25 সালে এসে অগ্রিম ঢুকে গেছে, একটা কাস্টমার অগ্রিম টাকা দিয়ে দিছে, সেটা তো 25 সালের আয় না। তার মানে এই আয়টাকে তখন আমরা কি করি? অগ্রিম নামে বাদ দিই, আর বকেয়া থাকলে আমরা যোগ করি। এই যে সমন্বয় করতেছি, এটা কেন? প্রকৃত আয়টা নির্ণয় করার জন্য। তাহলে নির্দিষ্ট সময়ে হিসাবকাল শেষে নির্দিষ্ট পরিমাণ প্রকৃত আয় নিরূপণের জন্য এবং প্রকৃত ব্যয় নিরূপণের জন্যই মূলত আমরা সমাপনী দাখিলা, সমন্বয় দাখিলাটা প্রদান করি। তাহলে এটাকে আমি এখন কিভাবে লিখবো? তাহলে লিখবো, সমন্বয় দাখিলার প্রধান উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট হিসাবকালে সংগঠিত আয় এবং সংগঠিত ব্যয় এবং অর্জিত আয়গুলা সেই হিসাবকালে লিপিবদ্ধ করার জন্যই মূলত সমন্বয় দাখিলা দেওয়া হয়। আর সমন্বয় দাখিলা দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট হিসাবকালে সংগঠিত ব্যয় এবং অর্জিত আয়গুলা হিসাবভুক্ত করা। শেষ। আর এটা দেওয়া হয় মূলত হিসাবকাল বা কালীনকাল বা সময়কাল ধারণা অনুযায়ী, কারণ এই ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা কতগুলা সময়কালে ভাগ করে নিই। ওকে, এই হচ্ছে কথা। তাহলে এটা প্রধান উদ্দেশ্য হচ্ছে এটা। আর অনেকে বলে যে অগ্রিম বা বকেয়াগুলো সমন্বয় করার জন্য, সেটাও লিখতে পারো অগ্রিম আর বকেয়া। সো অগ্রিম আর বকেয়া না বলে আমি সংশ্লিষ্ট হিসাবকালে সংগঠিত ব্যয় এবং অর্জিত আয়গুলা লিপিবদ্ধ করার কথা বললাম, এটা আমাদের জন্য সহজ হবে। ওকে, দেখো আমাদের যে কথাগুলো বলেছি সেই কথাগুলো এখন আমরা একটু দেখে নেব। বলছে একটি নির্দিষ্ট হিসাব বছরের শেষে অগ্রিম ও বকেয়া ব্যয়সমূহ ওই হিসাব বছরের সাথে এন্ট্রি করে
নির্ভুল আর্থিক বিবরণী তৈরি করাই সমন্বয় দাখিলার প্রধান উদ্দেশ্য। তুমি তোমার মতো করে ব্যাখ্যা দিতে পারো, কারণ সমন্বয় দাখিলা কি আমরা যখন ডিটেলস বলেছি তোমরা এমনিতে অ্যান্সার করতে পারবে। এখন আসো পরের যে প্রশ্নটা 5 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখব। বলেছে কি ভাইয়া, কোন অনুপাতটি একটি কোম্পানির স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা পরিমাপ করে? স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা, আমরা সবাই জানি যে অনুপাতকে আমরা 4টা শ্রেণীতে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত বা তারল্য অনুপাত বা স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতার অনুপাত। আরেকটা হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত বা আয় উপার্জন ক্ষমতার অনুপাত। আরেকটা হচ্ছে কার্যকরী বা দক্ষতার অনুপাত অথবা আমরা যেটাকে বলি কর্ম পরিকল্পনার অনুপাত বা কি দক্ষতা যাচাই অনুপাত, যেগুলোকে আবর্তন অনুপাত বলি। আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী আর্থিক কাঠামো সংক্রান্ত অনুপাত বা লিভারেজ অনুপাত বা আমাদের বলতে পারি আমি দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতার অনুপাত। এই 4টা অনুপাত। এর মধ্যে এই যে স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত আমাদের 4টা বা তিনটা মেজর। একটা হচ্ছে কি চলতি অনুপাত, যেগুলো চলতি সম্পদ এবং চলতি দায় নিয়ে করা হয়, চলতি অনুপাত। আরেকটা হচ্ছে তারল্য অনুপাত বা তড়িৎ অনুপাত, তারল্য অনুপাত। আরেকটা হচ্ছে চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত। এই 3টা অনুপাত, যদিও আধুনিক অ্যাকাউন্টিং এ এটাকে এই কার্যকরী মূলধনকে এটাকে চলতি অনুপাতের সাথেই সমন্বয় করা হয়ে থাকে। আরেকটা হচ্ছে নগদ চলতি দায় কভারেজ অনুপাত। 4টা অনুপাত আমরা মোটামুটি জানি, এর মধ্যে এই 3টা অনুপাত আমাদের জন্য উল্লেখযোগ্য। সো স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাতটা নির্ণয় করে হচ্ছে কোনটা, এই যে এই 3টা অনুপাত আমরা লিখে দিব। নিচের কোনটি, তাহলে কোন অনুপাতটা, এটা শুধু একটা অনুপাত না, চলতি অনুপাত, তারল্য অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, এটা স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার পরিমাপ করে, ওকে, বা নির্দেশ করে। তাহলে এই যে আমাদের এখানে যে পরিশোধের অনুপাতগুলো আছে দেখো, বলছে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত বা তারল্য অনুপাত, চলতি মূলধন অনুপাত, ওকে। তাহলে উপযুক্ত অনুপাতগুলো স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ কি করে, পরিমাপ করে। তো মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এবার আসো আমাদের পরবর্তী যে প্রশ্ন 6 নাম্বার প্রশ্নটা বলছে পুঞ্জীভূত অবসর কোন ধরনের হিসাব? ভাইয়া আমরা কিন্তু 25-26 সেশনে একই প্রশ্ন পেয়েছি, কি বলেছি, বিক্রয় পদ্ধতি কোন ধরনের হিসাব। আমি কিন্তু সেখানে ডিটেলস দেখিয়েছি। আমাদের হিসাব হচ্ছে 5 প্রকার, ঠিক একই রকম ভাবে বিপরীত হিসাব 5 প্রকার। যে হিসাবটা সমজাতীয় হিসাবের অন্য একটা হিসাবের ব্যালেন্সকে কমায় সেটাই বিপরীত হিসাব, অর্থাৎ যেটা আয়কে কমাবে সেটা বিপরীত আয়, যেটা ব্যয়কে কমাবে সেটা বিপরীত ব্যয়, যেটা সম্পদকে কমাবে সেটা বিপরীত সম্পদ, যেটা দায়কে কমাবে সেটা বিপরীত দায়, যেটা মালিকানা সত্ত্বকে কমাবে বা হ্রাস করবে সেটা বিপরীত মালিকানা সত্ত্ব বা প্রতি মালিকানা সত্ত্ব। তাহলে বিপরীত হিসাব বা প্রতি হিসাব বা কন্ট্রা অ্যাকাউন্ট গুলাকে আমরা 5টা শ্রেণীতেই ভাগ করব। সো এখানে পুঞ্জীভূত অবসর কাকে কমায় আমরা কিন্তু অলরেডি এটা নিয়ে কথা বলে ফেলেছি। তোমরা যারা এর আগের ক্লাসটা করো নাই অবশ্যই সেই ক্লাসটা করে নিবা 25-26 সেশনে। তো পুঞ্জীভূত অবচয় জিনিসটা হচ্ছে আমাদের কি, আমাদের স্থায়ী সম্পদ থেকে এটা বাদ হয়। স্থায়ী সম্পদ যেমন কি কি স্থায়ী সম্পদ থেকে বাদ হয় আমরা সবাই জানি, আমাদের আসবাবপত্র, তারপর হচ্ছে আমাদের কি অফিস সরঞ্জাম, এইরকম যন্ত্রপাতি, যাই হোক এই যে স্থায়ী সম্পদ আর এই টাইপের স্থায়ী সম্পদগুলো থেকে আমাদের পঞ্জীভূত অবসরকে বাদ দিতে হয়। ওই সম্পদের, মনে করো আসবাবপত্র থেকে আসবাবপত্রের পঞ্জীভূত অবসর বাদ দিব। মানে পঞ্জীভূত অবসরটা কি, ধরো তুমি একটা আসবাবপত্র কিনেছো 1 লাখ টাকা দিয়ে, এই আসবাবপত্রটা বলছে তুমি 5 বছর ব্যবহার করবে, তার মানে প্রতি বছর তোমার এটার পেছনে খরচ হচ্ছে কত, 20,000 টাকা। এটা হচ্ছে তোমার বার্ষিক অবচয়। তাহলে প্রথম বছর খরচ হচ্ছে তোমার কত, 20,000। তাহলে এটা 1 বছরে খরচ হচ্ছে 20,000, একটু খেয়াল করো। তাহলে দ্বিতীয় বছর আবার কত খরচ হবে, আবার 20,000 হবে। প্রথম বছর তো 20,000 হচ্ছে, তৃতীয় বছর কত, 20,000। এখন 3 বছর শেষে তোমার টোটাল খরচ হচ্ছে ওই সম্পদ থেকে কত টাকা কমে যাচ্ছে, প্রথম বছর 20,000, তৃতীয় বছর 20,000, তৃতীয় বছর 20,000, তার 3 বছর শেষে তোমার টোটাল এই যে খরচ হচ্ছে, টোটাল খরচ হচ্ছে কত, 60,000। এটাকে আমরা বলি কি, অবচয় জমা হতে হতে যেটা হয় সেটার নামই হচ্ছে পঞ্জীভূত অবচয়। তাহলে এখন এই যে পঞ্জীভূত অবচয় 3 বছর শেষে হয়েছে 60,000 টাকা, তোমাকে বলবে বর্তমান সম্পদের মূল্য বা পুস্তক মূল্য বা বহিমূল্য কত। তাহলে বর্তমান সম্পদের বহিমূল্য হবে কত, এই 1 লাখ টাকা হচ্ছে ক্রয় মূল্য, এখান থেকে পঞ্জীভূত অবচয় 60,000 বাদ দিলে 40,000 টাকা হবে পুস্তক মূল্য। এই যে সম্পদকে কমাচ্ছে, সম্পদের দাম ছিল 1 লাখ, কিন্তু তোমার পঞ্জীভূত অবচয় 60,000 হওয়ার কারণে তোমার সম্পদের দাম এখন কত, বর্তমান পুস্তক মূল্য 40। তার মানে এই পঞ্জীভূত অবচয় কাকে কমাচ্ছে, এই যে আসবাবপত্র বা অফিস সরঞ্জাম বা যন্ত্রপাতিকে কমাচ্ছে। যেহেতু এটা সম্পদকে কমাচ্ছে, সো এটা কি হিসাব, এটা বিপরীত সম্পদ হিসাব।
ঠিক একইভাবে আমরা যদি বিষয়টা দেনাদার থেকে আমরা কি করি, দেনাদার থেকে নতুন কুদিন সঞ্চিতি বা দেনাদারের বাট্টা সঞ্চিতি বাদ দিই, এগুলোও বিপরীত সম্পদ হিসাব, কারণ দেনাদার সম্পদকে কমাচ্ছে। একইভাবে আমাদের দায় থেকে, ধরো বন্ড থেকে বন্ডের অবহার বাদ দিই, সো বন্ডের অবহার বিপরীত দায়, বা পাওনাদার থেকে পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদ দিই, সেটা বিপরীত দায়, যদিও আধুনিক অ্যাকাউন্টিং এ পাওনাদারের বাট্টা সঞ্চিতি হিসাবে রাখা হয় না। সো এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম। তো আমরা দেখলাম যে আমাদের এখানে পঞ্জীভূত অবচয়টা কি হিসাব ভাইয়া, একটা বিপরীত হিসাব, বিপরীত সম্পদ হিসাব। ওকে, এটাকে আমরা কন্ট্রা অ্যাসেট বলতে পারবো, এটা একটা বিপরীত সম্পদ, জাস্ট এটা লিখে দিলেই হবে। মোটামুটি আমরা এই অধ্যায়ের যে প্রশ্নগুলা আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট তোমরা এতটুকু মাথায় রাখবা যে এগুলা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এবার 7 নাম্বার প্রশ্ন যেটা আছে 24-25 সেশনের আমাদের সি ইউনিটের যেটা এসেছে, ধারে 10,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে, এটা সংশোধনী যাবে নাকি? এখন যন্ত্রপাতি ক্রয় করে তুমি বিক্রয় হিসাবকে ক্রেডিট করেছো, এখন তোমার সংশোধনী যাবেদা দেওয়ার, আমি আগেই বলেছি সবসময় মাথায় রাখবা যে সংশোধনী দাখিলা থেকে একটা প্রশ্ন আসে আমাদের এই টেনে। তো সংশোধনী দাখিলা দেওয়ার সবচেয়ে বড় বা ভালো সিস্টেমটা হচ্ছে তুমি যদি স্বাভাবিক জাবেদাটা জানো। ধরো এই অঙ্কের স্বাভাবিক জাবেদা কি হবে, স্বাভাবিক জাবেদা যদি আমি যন্ত্রপাতি ক্রয় করলে আমি কি করব, সাধারণত যন্ত্রপাতি ডেবিট, একটু খেয়াল করো, স্বাভাবিক জাবেদাটা দাও, কি করেছে আমি সেটার দরকার নাই, যন্ত্রপাতি ক্রয় করছে তাহলে যন্ত্রপাতি ডেবিট, আর ধারে কিনেছে যেহেতু আমি কি লিখবো, প্রদেয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে আমার জাবেদা হওয়ার কথা। কিন্তু ভাই এই যে ধারে এত টাকার যন্ত্রপাতি ক্রয় করছি, এই জাবেদাটা আমি দেই নাই, এটা আমি দেই নাই, না দিয়ে কি করছি, আমি এই ক্রয় করে কাকে ক্রেডিট করছি, প্রদেয় হিসাবকে ক্রেডিট করি নাই, আমি প্রদেয় হিসাবকে ক্রেডিট না করে কাকে ক্রেডিট করছি, বিক্রয়কে ক্রেডিট করছি। মানে আমি জাবেদাটা এরকম দিয়েছি, যন্ত্রপাতি ডেবিট, বিক্রয় ক্রেডিট। তারা এটাই বুঝিয়েছে, খেয়াল করো, কারণ তারা বলছে ধারে যে যন্ত্রপাতি কিনেছো, খেয়াল করো ভাইয়া, ধারে যে তুমি যন্ত্রপাতি কিনেছো, তো এই যে ধারে তুমি কিনেছো একটু খেয়াল করবা, তো ধারে কিনলে তো তোমার জাবেদা হবে যন্ত্রপাতি ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, অথবা যন্ত্রপাতি সরবরাহকারী হিসাব ক্রেডিট। আমরা এখানে প্রদেয় না লিখে সরবরাহকারী লিখবো, আমি জাস্ট বোঝাচ্ছি আর কি। এখন যন্ত্রপাতি সরবরাহকারী বা বিক্রেতা, এটা ক্রেডিট, এটা ক্রেডিট না করে বা প্রদেয় হিসাব ক্রেডিট না করে আমি কাকে ক্রেডিট করছি, বিক্রয়কে ক্রেডিট করছি। আমি কি করছি, আমি লিখছি এরকম যন্ত্রপাতি ডেবিট, বিক্রয় ক্রেডিট। এখন ভাইয়া বলো তো, যন্ত্রপাতিতে কোনো প্রবলেম ছিল? ছিল না, যন্ত্রপাতি এখানে ডেবিট ছিল, আমি এখানে ডেবিটই করছি। প্রবলেম ছিল কোথায়, বিক্রয়কে ক্রেডিট করছি, যেটা বিক্রয় ক্রেডিট হওয়ার কথাই ছিল না। আর প্রদেয় হিসাবকে ক্রেডিট করি নাই, প্রদেয় হিসাবকে ডেবিট করছি। তার মানে আমার এখন কি করতে হবে, আমার এখন সঠিক কাজ করতে হবে। এই দুইটা তো সঠিক, এখানে কোনো গোজামিল নাই, তাহলে ভুল কোথায় হয়েছে, ভুল হয়েছে আমি বিক্রয়কে ক্রেডিট করা, তাহলে বিক্রয়কে এখন বাদ দিয়ে দিব, কারণ বিক্রয় নামে কোনো কিছু তো অস্তিত্ব ছিল না, সো এটার অস্তিত্ব বিলীন করতে হবে। তাহলে সংশোধনী দাখিলা দিতে গেলে আমাকে কি করতে হবে ভাইয়া, নর্মাল হিসাব, বিক্রয় যেহেতু কিছুই ছিল না, তাহলে এটাকে আমি ভুলে ক্রেডিট করছি, এখন এটাকে ডেবিট করে দাও, তাহলে বিক্রয় হিসাব ডেবিট। আর সঠিক কি হওয়ার কথা ছিল, প্রদেয় হিসাব ক্রেডিট বা যন্ত্রপাতি সরবরাহকারী হিসাব ক্রেডিট। তো আমি সঠিকটা সঠিক পাশে লিখবো, ভুলটাকে আমি বিপরীত করে দিলাম। ওকে, প্রদেয় হিসাব ক্রেডিট। তো সঠিক সংশোধনী দাখিলা হচ্ছে এটা, এত টাকার যন্ত্রপাতি ক্রয় করে আমরা প্রদেয় হিসাবকে ক্রেডিট। এখানে কিন্তু টাকার পরিমাণে কোনো প্রবলেম নাই। ওকে, এটা কিন্তু টাকার পরিমাণে প্রবলেম নাই, এটা জাস্ট একটা হিসাবের পরিবর্তে আমরা আরেকটা হিসাব লিখে ফেলছি, অর্থাৎ এটা একটা নীতিগত ভুল। ওকে, কারণ আমি সম্পদের জায়গায় দায়ের জায়গায় আয় লিখে ফেলছি, এ হচ্ছে কথা। তো আমরা এভাবেই আসলে অঙ্কগুলো সলভ করবো, এগুলো বোঝার বিষয়, জাস্ট একবার বুঝলেই তোমরা পারবা। দেখো এই যে আমরা বলেছি, যা যা বলেছি সেই জিনিসগুলো আমরা আমাদের মতো করে এখানে সাজিয়ে লিখেছি। দেখো এই যে আমাদের সঠিক দাখিলা কি ছিল, যন্ত্রপাতি ডেবিট, প্রদেয় ক্রেডিট, কিন্তু আমি প্রদেয় হিসাবের পরিবর্তে বিক্রয়কে ক্রেডিট করছি, তার মানে এখন আমি বিক্রয়কে ডেবিট করে দিব, কারণ ভুলটাকে বিপরীত করে দিব, আর সঠিকটাকে সঠিক পাশে লিখে দিব, শেষ। খুব সিম্পল একটা সমন্বয় দাখিলা, আমাদের জন্য এটা মোটামুটি আমরা এভাবে করলেই বুঝবো। এবার এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন, এই সেশনের 24-25 সেশনের সি ইউনিটের যে প্রশ্নটা ছিল সেটা কি, সেটা হচ্ছে দেখো, বলছে জানুয়ারি 1, 2018 তারিখে একটি মেশিন ক্রয় করা হয়েছে যার অবশিষ্ট মূল্য ছিল 20,000 টাকা, মানে ভগ্নাবশেষ মূল্য ছিল কত, 20,000 টাকা। একটু খেয়াল করবা। ওকে, অবশিষ্ট মূল্য মানে ভগ্নাবশেষ মূল্য। মেশিনটির সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত %? 5%। বার্ষিক অবচয়ের হার 5%। 2022 সালে মেশিনের উপর 30,000 টাকা অবচয় ধার্য করা হয়।
তাহলে 2022 সালে যদি মেশিনের উপর 30,000 টাকা অবচয় ধার্য করা হয়, তার অবচয়ের হার কত পার্সেন্ট ছিল? 5%। তার মানে 5% হারে অবচয় ধরার পরে 1 বছরে অবচয় হয় কত? 30,000। আমি যদি একটা জিনিস চিন্তা করি, ধরো সবসময় মাথায় রাখবা, এই যে অবচয় হয়েছে 30,000 টাকা, এটা কত পার্সেন্টের ভ্যালু? একটু খেয়াল করো, এটা হচ্ছে মূলত 5%-এর ভ্যালু, মানে 30,000। কিন্তু আমার সম্পদ তো আর 5% না, সম্পদ হচ্ছে টোটাল সম্পদের 5% অবচয় হয়েছে। তার মানে 100% যদি সম্পদ ধরি, তাহলে 5% সমান 30,000। তাহলে আমি যদি 1% বের করি, তাহলে 30,000কে আমি কি করব? 5 দিয়ে ভাগ করব, 6,000। আমার দরকার কত? 100%, মানে আমি সম্পদের টোটাল মূল্য। তাহলে 100% হলে কত হবে? এই 30,000কে তো আমি 5 দিয়ে ভাগ করেছি, তাহলে 100 দিয়ে গুণ করে দিব। এক লাইনেও করা যায় এটা। তাহলে কত হয়? এই যে আমি যদি 30,000কে কাটি, অথবা তাহলে এখানে কত হয়? 30,000কে 5 দিয়ে কাটলে 6,000। 6,000 ইন্টু 100 কত? বলো, 6 লক্ষ টাকা। তাহলে সম্পদের ক্রয় মূল্য কত? মানে অবচয়যোগ্য মূল্য কত? কারণ আমরা তো সম্পদ থেকে, সবসময় মাথায় রাখবা, সম্পদ থেকে আমরা ভগ্নাবশেষ, ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আমরা অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় ধরি। তাহলে এই যে টাকাটা পেলাম, এটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য 6 লাখ। অবচয়যোগ্য মূল্য কত? 6 লাখ। এখন আমাকে বলছে মেশিনটির ক্রয় মূল্য কত। সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয় কিভাবে ধরি? আমরা সবাই জানি যে আমার সম্পদের ক্রয় মূল্য থেকে, একটু খেয়াল করো তোমরা যারা সবাই, সম্পদের ক্রয় মূল্য থেকে আমরা কি করি? ভগ্নাবশেষ মূল্য বাদ দিই। ভগ্নাবশেষ মূল্য বাদ দিই, তাই না? মূল্য বাদ দিই, যেটা হয় সেটার উপর পার্সেন্টেজ করি, অর্থাৎ সেটার উপর আমরা অবচয় ধরি। দ্যাট মিনস আমার এই যে 6 লাখ টাকা, এই 6 লাখ টাকার উপর 5% ধরলে দেখো 30,000 টাকা হয়ে যায়। মানে 6 লাখের 10% 60,000, তাহলে 5% কত? 30,000। তার মানে আমি এই যে সম্পদের ক্রয় মূল্য কত আমি জানি না, একটু খেয়াল করো, কিন্তু ভগ্নাবশেষ মূল্য কত? ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 টাকা। আমি এখান থেকে 20,000 বাদ দিছি, বাদ দিয়ে আমি যেটা পাইছি অবচয়যোগ্য মূল্য কত? 6 লাখ। তার মানে এখানে অবশ্যই কত ছিল? এখানে এখানে কত? এখান থেকে 20,000 বাদ দেওয়ার পর 6 লাখ, তার মানে এখানে অবশ্যই 6,20,000 টাকা ছিল। তার মানে যদি তুমি সম্পদের ক্রয় মূল্য নাও জানো, ভগ্নাবশেষ মূল্য আর অবচয়যোগ্য মূল্য এই দুইটা যোগ করে দিলেও তুমি ক্রয় মূল্য পাবা। সো আমি তো এখানে ভগ্নাবশেষ মূল্য আমার দেওয়া ছিল 20,000, আর ক্রয় মূল্য আমি কিভাবে বের করছি? নর্মালি আমার মেশিনের অবচয় 5% সমান 30,000। এই 30,000কে 5% দিয়ে ডিরেক্ট ভাগ করে দিলেই আমার কত? 6 লাখ টাকা চলে আসবে। 100% যদি আমি করি সম্পদের অবচয়যোগ্য মূল্য, তাহলে সম্পদের অবচয়যোগ্য মূল্য পেয়েছি 6 লাখ, আর অবশিষ্ট মূল্য পেয়েছি 20,000। তাহলে ক্রয় মূল্য কত? 6,20,000। তাহলে এটাকে আমি আমার মতো করে কিভাবে লিখবো? আমি যদি শর্ট করে লিখি, তাহলে আমরা কি লিখবো? দেখো, আমরা এইভাবে লিখবো, সম্পদের অবচয়যোগ্য মূল্য, সম্পদের অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, সমান। কিভাবে বের করব? আমি এই 30,000কে কত দিয়ে ভাগ করব ভাইয়া? 5 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব, তাহলে 6 লাখ টাকা আসবে। শেষ। এবার সুতরাং ক্রয় মূল্য, সম্পদের ক্রয় মূল্য, আমি সংক্ষেপে লিখছি, তোমরা পরীক্ষার হলে সম্পদের পুরাটা লিখবে। কি হবে? অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য যোগ ভগ্নাবশেষ মূল্য, যোগ ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য। তো অবচয়যোগ্য মূল্য হচ্ছে 6 লাখ, আর আমাদের অবশিষ্ট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000। 6,20,000। শেষ। 1 নাম্বারের জন্য এর চেয়ে বেশি কিছু লেখার দরকার নেই, আমাদের কাজ কিন্তু শেষ। এভাবে আমরা ম্যাথটা করব। দেখো, আমরা যেভাবে অবচয়যোগ্য মূল্য বের করেছি, আমি সূত্র লিখেছি, সূত্র লেখার দরকার নাই, ডিরেক্ট 30,000কে 5% দিয়ে ভাগ করে দিলেই আমরা কি পাবো? 6 লাখ টাকা পেয়ে যাব। এবার ক্রয় মূল্য সমান অবচয়যোগ্য মূল্যের সাথে আমরা অবশিষ্ট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব কত? আমাদের নির্দিষ্ট 6,20,000 টাকা। এই হচ্ছে বিষয়। তো আমরা মোটামুটি 24-25 সেশনের যতগুলা প্রশ্ন এসেছে, 8টা প্রশ্ন, 8টা প্রশ্নের বিস্তারিত আলোচনা করেছি। আমি এতটুকু বিশ্বাস করি, যারা আমার রিটেন ক্লাসগুলো করবা তারা কিন্তু রিটেন অনেক ভালো করতে পারবা। সো এই রিটেন ক্লাসগুলো আমি তোমাদের জন্য কেন দিয়েছি? কারণ তোমাদের যাতে এই প্রশ্নের মান এবং কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন হয় আর কি টাইপের প্রশ্ন হয় সেটার একটা
আইডিয়া জেনারেট হয় নিজেদের মধ্যে, নিজেরাই বুঝতে পারো যে রিটেনের জন্য তোমাদেরকে কি করতে হবে। আর একটা বিষয়, আমাদের কিন্তু সি ইউনিটের অলরেডি কোর্স শুরু হয়ে গিয়েছে। আমি পার্সোনালি ফেসবুকে লাফালাফি করি না, আমি কখনোই প্রচার ওইভাবে করি না। তোমাদের যদি মনে হয় যে ভাইয়াদের সাথে থাকলে আমাদের প্রিপারেশনটা একটু ভালো হবে, অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কারণ আমার ইউটিউবে এখানে কিন্তু আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর হচ্ছে পেজ, গ্রুপ সব কিছুই দেওয়া আছে, ডেসক্রিপশনে গেলেই পাবা নাম্বার সহ, তোমরা যোগাযোগ করতে পারবা। আর অবশ্যই তোমাদের ক্লাসটা কেমন লেগেছে সেটা জানাবা। ধন্যবাদ সবাইকে।